পারবো কস্ট, ডিফারেন্ট কনসেপ্ট অফ কস্ট আর শর্ট রান কস্ট। তো হোয়াট ইজ কস্ট? কস্ট ইজ দ্য এক্সপেন্ডিচার রিকোয়ার্ড টু ক্রিয়েট অ্যান্ড সেল প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস or to acquire assets when sold or consumed. A cost is change to expense. In the case of an asset, the change to expense could be significantly different. The cost বলতে আমরা কি বুঝি? কোনো জিনিসের জন্য যে কোনো জিনিস উৎপাদন করার জন্য আমাদের যে ব্যয়টা হয় সেটাকেই আমরা কস্ট বলি। তো কস্টকে আমরা প্রথমে কোনো জিনিসকে উৎপাদন করার জন্য, সেই জিনিসের পেছনে আমাদের কোনো জিনিস তৈরি করতে গেলে আমাদের সেই জিনিসগুলোকে কেনার জন্য একটা উৎপাদন প্রতিষ্ঠানের বা ফার্মের বিভিন্ন উপাদান নিয়োগ করে একটা জিনিসকে তৈরি করতে হয়। তাহলে এই যে উপাদানগুলোকে যে নিয়োগ করা হয় তার জন্য ফার্মের যে ব্যয়টা হয় তাকেই আমরা বলবো কস্ট বা প্রোডাক্টার কস্ট। নেক্সট হচ্ছে ইকোনমিক কস্ট বা যেটাকে আমরা বাংলায় বলি যে আর্থিক উৎপাদন ব্যয়। Economic cost is the combination of losses of any goods that have a value attached to them by any one individual. Economic cost is used mainly by economists as means to compare the prudency of one course of action with that of another. এখানে দেখো তোমাদের উৎপাদন ব্যয় বা ইকোনমিক ব্যয় যেটা হয়, ইকোনমিক ব্যয়কে দ্রব্য সামগ্রী উৎপাদন করার জন্য যে ব্যয় হয় সেটাকে আমরা উৎপাদন ব্যয় বলি। আর উৎপাদন ব্যয়কে তখন অর্থের মাধ্যমে যখন প্রকাশ করা হয় তখন তাকে আমরা বলি অর্থনৈতিক ব্যয় বা ইকোনমিক কস্ট। এক্সপ্লিসিট আর ইমপ্লিসিট কস্ট। এক্সপ্লিসিট কস্ট আর ইমপ্লিসিট কস্ট বলতে কি বোঝানো হয়? এক্সপ্লিসিট কস্ট বলতে বোঝানো হয় যেটাকে আমরা বলি অন্তর্নিহিত ব্যয় বা অপ্রকাশ্য ব্যয়। আর ইমপ্লিট কস্ট বলতে যেটা হচ্ছে তোমার সুস্পষ্ট ব্যয়, মানে যেটা আমাদের প্রকাশ্য ব্যয়। এক্সপ্লিসিট কস্ট ইজ রেকর্ডেড অ্যান্ড রিপোর্টেড, ওয়্যার অ্যাজ ইমপ্লিসিট কস্ট ইজ নাইদার রেকর্ডেড নর রিপোর্টেড। Explicit cost is also known as out of pocket cost and the implicit cost is known as imputed cost. Explicit cost aids in the calculation of accounting profit as well as economic profit. যদি তুমি ধরো যে এক্সপ্লিসিভ কস্ট বলতে গিয়ে যে দ্রব্য সামগ্রী উৎপাদনের জন্য ফার্মের যে উৎপাদন ব্যয়টা হচ্ছে, এই ব্যয়গুলো যখন বাইরে থেকে সংগ্রহ করা হয় তখন সেই ব্যয়গুলোকে আমরা বলি প্রকাশ্যের ব্যয় বা সামনে থেকে যে ব্যয়গুলো সেগুলো চোখে দেখতে পাচ্ছি বা সুস্পষ্ট ব্যয়। যেমন ধরো একটা শ্রমিককে মজুরি দিচ্ছ তোমার, সেটা তুমি চোখে দেখতে পাচ্ছ। ঋণের জন্য যে ধরো সুদ দিচ্ছ সেগুলো তুমি বুঝতে পারছো। বা দ্রব্য সামগ্রী উৎপাদনের জন্য ফার্মে যে সমস্ত উপাদানগুলো বাইরে থেকে সংগ্রহ করা হয় না, কিন্তু আবার এগুলো না থাকলে এগুলো বাইরে থেকে সংগ্রহ করতে হতো, এই ধরনের ব্যয়গুলোকে বলা হয় ইমপ্লিসিট কস্ট। যেমন ধরো তুমি দ্রব্য সামগ্রী উৎপাদন করার জন্য তুমি যদি নিজের জমিতেই চাষ করো তাহলে তোমার তো কোনো খাজনা দিতে হচ্ছে না, কোনো জমির ভাড়া দিতে হচ্ছে না, তাহলে কি তোমার এইটা হচ্ছে ইমপ্লিসিট কস্ট। তোমার এই কস্টটা তো রয়েছে বাট তোমার সেটা পে করতে হচ্ছে না। নেক্সট হচ্ছে অ্যাকাউন্টিং কস্ট বা হিসাব শাস্ত্রীয় ব্যয়। অ্যাকাউন্টিং কস্ট মেজার দ্য মনিটারি ভ্যালু অফ টেকিং অ্যান অ্যাকশন। দ্রব্য সামগ্রী উৎপাদনের জন্য ফার্মের যখন বা উৎপাদনের বাইরে থেকে যে সংগ্রহ করা যে ফার্মে যে ব্যয় হয় সেগুলোকে আমরা বলি প্রকাশ্য ব্যয়। এই প্রকাশ্য ব্যয়গুলোকে যখন আমরা কোনো জায়গায় কালেক্ট করে রাখি সেটাকে বলে আমরা অ্যাকাউন্টিং কস্ট, মানে যেগুলোকে আমরা চোখে দেখতে পাচ্ছি, যেগুলো আমাদের কাছে আছে। ধরো ফর এক্সাম্পল, ইফ এ কোম্পানি ওয়ান্টস টু ওপেন এ স্যাটেলাইট অফিস ইন এ নিউ মার্কেট, they must make investments such as new hire, computer equipment, software systems, rent and inventory. একটা নতুন অফিস খোলার জন্য তাদের এইসব জিনিসগুলোকে লাগবে। তো এর জন্য আমাদের যে আবার কি যে আমাদের এইগুলোর জন্য এগুলো থেকে তো কোনো দ্রব্য উৎপাদন হবে না। একটা কম্পিউটার বা একটা সফটওয়্যার সিস্টেম যার মাধ্যমে তুমি হিসাবগুলো রাখবে যে কতটা প্রোডাক্ট সেল হলো, এই যে জিনিসগুলো আমাদের অ্যাকাউন্টিং কাজের জন্য লাগে, হিসাব করে রাখার জন্য। তো এর জন্য যে ব্যয়টা হচ্ছে সেটাকে আমরা অ্যাকাউন্টিং কস্ট বলি, মানে হিসাবটাকে রাখার জন্য যে ব্যয়টা হয় সেটাকে আমাদের হিসাব শাস্ত্রীয় ব্যয় বা অ্যাকাউন্টিং কস্ট বলা হয়। এবার মানি কস্ট অফ প্রোডাকশন ভার্সেস অ্যাকাউন্টিং কস্ট। মানে ধরো তুমি যেখানে তোমার আর্থিক উৎপাদন ব্যয় যেটা আমাদের মানে ইকোনমিক কস্ট, সেই কস্টের সাথে আমাদের হিসাব শাস্ত্রীয় ব্যয়ের পার্থক্যটা কি? অ্যাকাউন্টিং কস্ট রিপ্রেজেন্ট এনিথিং ইউর বিজনেস হ্যাজ পেইড ফর,
অ্যাকাউন্টিং কস্টের মাধ্যমে তুমি কী জানতে পারো, যেটা তুমি যেগুলোকে তুমি দিতে পেইড করছো ব্যবসার ক্ষেত্রে, সেগুলোকে তুমি হিসাব রাখছো। ইউ ক্যান ক্যালকুলেট অ্যাকাউন্টিং কস্ট বাই সাবট্র্যাক্টিং ইউর এক্সপেন্সেস ফ্রম ইউর রেভিনিউ। তুমি অ্যাকাউন্টিং কস্টটা তুমি কীভাবে পেতে পারো, তুমি কত টাকা দিয়ে তুমি মোট কত রেভিনিউ পেলে বা কত টাকা তোমার আয় হলো, সেখান থেকে তুমি কত টাকা খরচ করেছো সেটাকে ভাগ করলে তুমি অ্যাকাউন্টিং কস্টটা পেয়ে যাবে। ইকোনমিক কস্ট রিপ্রেজেন্ট এনি হোয়াট ইফ সিনসিনিয়ার ফর ইয়োর বিজনেস। You can calculate economic cost by subtracting implicit cost for your accounting cost. এবার দেখ ইকোনমিক কস্টটাকে আমরা রিপ্রেজেন্ট করে কি, যে যখন ইকোনমিক কস্টটা আমরা রিপ্রেজেন্ট করছি যখন তুমি বাইরে থেকে যেটা মানে পুরো যে তুমি পুরো বিজনেসটার জন্য যে তোমার ক্যালকুলেট করে যে কস্টটা তুমি বেয়ার করছো, সেই কস্টটা থেকে ইমপ্লিসিট কস্ট মানে তোমার যেগুলো নিজের রয়েছে, ধরো নিজের জমি, নিজের কম্পিউটার, সেগুলো তোমার কোনো রেন্টে নিতে হচ্ছে না বা কিনতে হচ্ছে না, সেগুলো তোমার আগে থেকে রয়েছে। তো এইগুলো যখন তোমার ওই কস্টের মধ্যে করা হচ্ছে, তো সেগুলোকে বলা হচ্ছে আমাদের ইকোনমিক কস্ট। তাহলে ইকোনমিক্স কস্ট আর অ্যাকাউন্টিং কস্টের মধ্যে ডিফারেন্স হচ্ছে, অ্যাকাউন্টিং কস্টটা হচ্ছে তুমি যখন ডিভাইড করছো এক্সপেন্স টোটাল রেভিনিউ থেকে এক্সপেন্সকে মাইনাস করলে বা সাবট্র্যাক্ট করলে আমরা অ্যাকাউন্টিং কস্ট পেতে পারি। আর ইকোনমিক কস্টটা আমরা কী করে পেতে পারি, যখন আমাদের ক্যালকুলেট ইকোনমিক কস্ট বাই সাবট্র্যাক্টিং ইমপ্লিসিট কস্ট থেকে অ্যাকাউন্টিং কস্টকে ডিভাইড করলে আমরা মানি কস্ট অফ প্রোডাকশনটা পাওয়া যায়। রিয়েল কস্ট অফ প্রোডাকশন, প্রকৃত উৎপাদন ব্যয়। দ্য রিয়েল কস্ট ইজ এ কস্ট অ্যাজ মেজার্ড বাই দ্য ফিজিক্যাল লেবার অ্যান্ড মেটেরিয়াল কনজিউমড ইন প্রোডাকশন। দ্রব্য সামগ্রী উৎপাদন করার জন্য উৎপাদন প্রতিষ্ঠান বা ফার্ম বিভিন্ন উপাদান নিয়োগ করে। এই সমস্ত উপাদানের মালিক কিন্তু দেখো উপাদান যোগান দেওয়ার জন্য যে কষ্ট বেদনা সেগুলো যে তো স্যাক্রিফাইস করতে হচ্ছে তো তাকে, এই যে স্যাক্রিফাইসগুলোকে বলা হয় প্রকৃত উৎপাদন ব্যয়। ধরো তুমি এখন রিয়েল কস্ট যদি তুমি ইনক্লুড করো, বাট নট বি লিমিটেড টু প্রোডাকশান, মার্কেট অ্যানালাইজ, ডিস্ট্রিবিউশন অ্যান্ড অ্যাডভার্টাইজিং। তো এইগুলো সব তোমার লাগবে, তো এইগুলো সব যে কস্টগুলোকে এই কস্টগুলোকে একসঙ্গে করে বলা হয় রিয়েল কস্ট অফ প্রোডাকশন। একটা শ্রমিক যখন শ্রমের যোগান দেয়, তাহলে তার ফলে সে তাকে তার বিশ্রামটাকে ত্যাগ করেছে, শ্রমটা দিচ্ছে। কারণ যদি সে যদি 8 ঘন্টা যখন কাজই করছে তোমার কাছে, কিন্তু সে 8 ঘন্টা ঘুমাতেও তো পারতো, 8 ঘন্টা ঘুমটাকে মানে ঘুমটাকে ত্যাগ করেই তো সে 8 ঘন্টা তোমার কাছে এসে কাজ করছে। এবার হচ্ছে নেক্সট হচ্ছে আমাদের অপরচুনিটি কস্ট। অপরচুনিটি কস্ট আমরা এর আগে যেটা বললাম রিয়েল কস্টে তুমি দেখো কয়েকটা জিনিস আমি তোমাকে বলা হয়নি, যেখানে দেখো এখানে দেখা হয়েছে যে রিয়েল কস্টে তুমি কয়েকটা তুমি দেখো পরিমাপযোগ্য নয়, এটা কিন্তু নট পরিমাপযোগ্য, কারণ এটা তুমি মাপতে পারবে না, কারণ কোনো তোমার শ্রমিক কতটা কাজ করছে সেটা তুমি কোনোভাবেই মাপা সম্ভব না, সে কতটা শ্রম দিচ্ছে। জমির খাজনা প্রকৃতি ব্যাখ্যা করতে পারে না, কারণ সেটা তার মালিক ঠিক করে। কারণ তুমি যদি তুমি দেখো যে তুমি কোনো জমির মালিক, সে ঠিক করবে তুমি কতটা খাজনা দেবে। জমি কি কখনো বলে দেয় যে তুমি আমার প্রতি এতটা খাজনা নাও? মূলধনের প্রকৃত ব্যয় থাকে যেটা, সেটা কিন্তু পুরো হিসেব থাকে না, সেটার কোনো অনেকেই আছে হিসাবের ত্রুটি থাকে। কারণ সে ধরো নিজের বাড়ি থেকে কিছুটা যোগান দিচ্ছে, নিজের জমি সে সেই জায়গাটার খাজনা নিচ্ছে, তাহলে কি মূলধনের অনেক সময় মূলধনের হিসাবেও ত্রুটি থাকে। নেক্সট হচ্ছে অপরচুনিটি কস্ট বা সুযোগ ব্যয়। When economists refer to the opportunity cost of a resource, they mean the value of the next highest valued alternative use of that resource. If, for example, you spend time and money going to a movie, you can't spend that time at home reading a book, and you cannot spend the money on something less. ধরো সুযোগ ব্যয় করে কোনো একটা দ্রব্য উৎপাদন করার জন্য আমরা যে অন্যান্য যে সমস্ত দ্রব্যগুলো আছে সেগুলো সুযোগ পাওয়া সত্ত্বেও আমরা সেগুলোকে সুযোগ পেলো না, মানে সেগুলো উৎপাদন করা সেগুলোকে আমরা বলি সুযোগ ব্যয়। ধরো আমাদের 10 কুইন্টাল আলু পেতে হলে আমাদের 5 কুইন্টাল সর্ষেকে ধরো বাদ দিতে হলো, কারণ আমরা যেই জমিতে 10 কুইন্টাল আলু চাষ করছি সেই জমিতেই আমরা যদি সর্ষে চাষ করতাম তাহলে 5 কুইন্টাল সর্ষে পেতাম। তাহলে কি আমরা আলু চাষ করছি দেখে সর্ষের চাষটা করতে পারছি না? এখানে একটা এক্সাম্পল দিয়েছে, দেখো তুমি ধরো একটা জায়গার থেকে তুমি স্পেন্ড টাইম আর মানি, তুমি টাকা আর টাইম দুটোই খরচ করছো একটা মুভি দেখার জন্য, বাট সেই সময় যদি তুমি বাড়িতে থেকে বইটা পড়তে, তুমি এই মুভি দেখার জন্য বইটা পড়তে পারলে না, আর বইটা পড়ার জন্য মুভিটা দেখতে পারবে না, যে কোনো একটার মধ্যে তোমাকে চুজ করতে হবে। নেক্সট হচ্ছে আমাদের প্রাইভেট কস্ট অ্যান্ড সোশ্যাল কস্ট। প্রাইভেট কস্ট বলতে ব্যক্তিগত ব্যয়, আর সোশ্যাল কস্ট বলতে যেটা আমাদের সামাজিক ব্যয়।
ব্যক্তিগত ব্যয় বলতে প্রাইভেট কস্ট আর দ্য কস্ট। নেক্সট হচ্ছে তোমাদের প্রাইভেট কস্ট অ্যান্ড সোশ্যাল কস্ট। প্রাইভেট কস্ট আর দ্য কস্ট ফেসিং ইন্ডিভিজুয়াল ডিসিশন মেকার বেসড অন অ্যাকচুয়াল মার্কেট প্রাইসেস। ফার্ম বা উৎপাদন প্রতিষ্ঠান যে দ্রব্য সামগ্রী উৎপাদনের জন্য যে পরিমাণ তোমার প্রকাশ্যে বা অপ্রকাশ্যে যে ব্যয়টা করে সেইটার দায়ভার কার ওপরে নেয়, সেইগুলো যে নেয় এগুলো তুমি অন্যের ওপর চাপাতে পারবে না, কারণ তোমাকে এটা উৎপাদন করার জন্য এই ব্যয়গুলো করতেই হবে। তো সেইগুলোকে আমরা কি বলি? ব্যক্তিগত ব্যয়। এবার ধরো তুমি সোশ্যাল কস্ট বলতে কি? সোশ্যাল কস্ট আর দ্য প্রাইভেট কস্ট প্লাস দ্য কস্ট অফ এক্সটার্নালিটিস দ্য প্রাইসেস। আর এখানে তুমি দেখো ব্যক্তিগত ব্যয় বলতে তুমি যেখানে তোমার যে ব্যয়গুলোকে তুমি যেমন মালিকানাধীন নিজে থাকবে, মানে এই ব্যয়গুলো তোমাকে করতে হবে, নইলে তুমি প্রোডাক্টটা তৈরি করতে পারবে না। আর এদিকে যদি তুমি বলো যে সমাজের দিক থেকে যে ব্যয়গুলো হয় বা অন্যান্য ফার্ম বা অন্যান্য প্রতিষ্ঠান থেকে যে তুমি ব্যয়গুলো করছো সেগুলোকে আমরা সামাজিক ব্যয় বলি। ধরো তুমি রাস্তা যদি একটা ধরো, দ্য প্রাইসেস আর ডিভাইডেড দ্য মার্কেট প্রাইস ওয়্যার দ্য অপরচুনিটি কস্ট টেকেন ইনটু অ্যাকাউন্ট। এখানে তুমি দেখো একটা তোমার যদি পশ্চিমবঙ্গের তুমি একটা ধরো শিল্পাঞ্চল, ধরো তুমি এখানে হলদিয়া শিল্পাঞ্চলই ধরো, হলদিয়া শিল্পাঞ্চল বা তুমি যেইখানে কোনো বড় টাটা বা যেইখানে তুমি এখানে গিয়ে যদি ওখানে যে তুমি ওখানে রাস্তাঘাট দিয়ে তো তুমি অজস্র গাড়ি যাচ্ছে, এগুলো তোমার এক একটা শিল্পের জন্য তৈরি হচ্ছে। এই যে শিল্পগুলোর জন্য যে রাস্তাটা যে তৈরি করেছে, রাস্তাটা তো সরকার তৈরি করেছে, তো রাস্তাটার যে কস্টটা সেটা কে দিচ্ছে? সরকার দিচ্ছে। তাহলে এটা কি হচ্ছে তোমার? এটা হচ্ছে তোমার সামাজিক ব্যয়। এই রাস্তা নির্মাণের সময় শিল্পাঞ্চলগুলো থেকে কিছু পয়সা নেওয়া হয়, তাহলে সেগুলো কি হচ্ছে তোমার সামাজিক ব্যয়ের জন্য, কারণ রাস্তাটা শুধু শিল্পের জন্য একা ব্যবহার করা হয় না, ওই রাস্তা দিয়ে অজস্র গাড়ি যাওয়া হয়, তাহলে সেটা হচ্ছে কি সামাজিক ব্যয়। আর যে ওই কোম্পানি থেকে যে উৎপাদনগুলো হচ্ছে তার জন্য যে কস্ট হচ্ছে সেইগুলোকে বলা হয় হচ্ছে প্রাইভেট কস্ট বা ব্যক্তিগত ব্যয়। নেক্সট হচ্ছে আমাদের ব্যয়ে হচ্ছে দু রকমের সময় হয়, একটা হচ্ছে স্বল্পকালীন সময়, একটা হচ্ছে দীর্ঘকালীন সময়। এবার হচ্ছে শর্ট রান কস্ট। দ্য শর্ট রান কস্ট কম্প্রাইজ বোথ দ্য ফিক্সড কস্ট অ্যান্ড ভেরিয়েবল কস্ট ডিফার উইথ দ্য চেঞ্জ ইন দ্য লেভেল অফ ডিগ্রি। দেখো দ্য শর্ট রান কস্ট কম্প্রাইজ বোথ আর দ্য ফিক্সড কস্ট অ্যান্ড ভেরিয়েবল কস্ট। এবার আমরা প্রথমে বললাম ফিক্সড কস্ট আর ভেরিয়েবলকে। এবার দেখো শর্ট রান কস্ট। শর্ট রান বলতে কি? যেই সময়ের মধ্যে উৎপাদনের উপাদানগুলোকে যখন আমরা পরিবর্তনের, স্বল্পকালীন সময় বলতে আমরা কী বুঝি? যেখানে যেই সময়ের মধ্যে উৎপাদনের পরিমাণের পরিবর্তন করার জন্য যে প্রয়োজন হয়, যে প্রয়োজন হলেও তুমি সমস্ত উপাদান যখন পরিবর্তন করতে পারবে না। ধরো শর্ট রান বলতে তোমরা ধরো এক বছর সময় তুমি নতুন একটা ব্যবসা শুরু করেছো, এক বছর সময়ের মধ্যে তুমি চাইলেই তোমার যতই সাপ্লাই বাড়ুক, তুমি কি চাইলেই আজকে তোমার একটা নতুন একটা অনেক টাকা দিয়ে একটা মেশিন এনেছো, ইম্পোর্ট করে নিয়ে এসছো, এই মেশিনটা তুমি চাইলেই এক বছরের মধ্যে আবার একটা নতুন মেশিন তোমার কাছে ইনক্লুড করা কি সেই ফার্মে পসিবল না? আর তুমি চাইলেও তুমি পারবে না, আর তোমার পক্ষে পসিবল নয়। তো এই টাইমটাকে বলা হয় যে শর্ট রান, যেই টাইমের মধ্যে আমরা অন্য কিছুকে আমরা চেঞ্জ করতে পারি না, আমাদের প্রয়োজন থাকলেও আমরা চেঞ্জ করতে পারি না, সেই সময়টাকে আমরা বলি শর্ট রান কস্ট। নেচার অফ টোটাল কস্ট ইন শর্ট রান। শর্ট রানের টোটাল কস্ট বলতে কি? লুক অ্যাট দ্য ফর্ম অফ শর্ট রান পার্সপেক্টিভ, এ ফার্ম টোটাল কস্ট ক্যান বি ডিভাইড ইন্টু ফিক্সড কস্ট which a firm must incur before producing any output, and variable cost which the firm incurs in the act of producing. টোটাল কস্ট কাকে বলা হয়? সময়ের সঙ্গে টোটাল কস্ট বলতে যখন কোনো উৎপাদন প্রতিষ্ঠানগুলো যখন টোটাল যে উৎপাদন করে বা এই স্বল্পকালীন সময়ের মধ্যে ফার্মের যে টোটাল যে উৎপাদনটা হয়, যে উৎপাদনের পরিবর্তনের সাথে সাথে মানে এই ধরো তোমার যে টোটাল যে ডিভাইড করা হচ্ছে, যে এই যে টোটাল যে ফার্মের যে এই টাইমের মধ্যে যে কস্টগুলোকে খরচ করা হচ্ছে, যে আউটপুটগুলোকে, যে ভেরিয়েবল কস্ট, যে ফিক্সড কস্টগুলোকে করা হচ্ছে, এগুলোকে একসাথে যে অ্যাড করাটাকে বলা হচ্ছে টোটাল কস্ট। এখানে দেখো ফিক্সড কস্ট আর ভেরিয়েবল কস্ট আর টোটাল কস্ট। এইখানে যে এইটা হচ্ছে দেখো এই 50 টাকাটা ফিক্সড কস্ট, মানে ধরো তোমার কোনো বাড়ির নিয়েছো, সেই বাড়ির রেন্ট বা তুমি কারোর থেকে কোনো টাকা ধার নিয়েছো, তার সুদ দিতে হচ্ছে, সব মিলে যখন 50 টাকা প্রত্যেক মাসে উৎপাদন চললেও দিতে হবে, না চললেও দিতে হবে।
সেই রকম ব্যয়টাকে বলা হয় আমাদের ফিক্সড কস্ট। মানে তোমার যদি উৎপাদনটা বন্ধও করে দাও, তুমি যদি কারোর থেকে রেন্ট নিয়ে বাড়িতে উৎপাদন করে জায়গা করেছো, একটা কারখানা খুলেছো, তুমি কারখানাতে ব্যবসা হচ্ছে কি না হচ্ছে সেটাকেও দেখবে না, কিন্তু তুমি কারখানার জমিটার ভাড়া তো তোমাকে দিতেই হবে। তাহলে এটাকে আমরা বলি ফিক্সড কস্ট। তাহলে এই ফিক্সড কস্টগুলো আমাদের এই 50 দিতেই হবে তোমাকে, উৎপাদন করো আর না করো। উৎপাদন যখন জিরোতে তখন তোমাকে ফিক্সড কস্টটা দিতে হবে, উৎপাদন যখন প্রথমে তখন তোমাকে ফিক্সড কস্টটা দিতে হবে। নেক্সট হচ্ছে ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্টটা কী হচ্ছে, তোমার যখন এটা বাড়ছে আস্তে আস্তে, তোমার যখন ফিক্সড কস্ট যখন তোমার 50 তখন তোমার ভেরিয়েবল কস্টটা জিরো, কারণ তোমার কি এখানে ফিক্সড কস্টের সঙ্গে ভেরিয়েবল কস্ট যখন জিরোতে হতে পারে ভেরিয়েবল কস্ট, কারণ ভেরিয়েবল কস্ট জিরো হতে পারে এই কারণে উৎপাদনের শুরুতেই আমাদের জিরো হতে পারে, কারণ উৎপাদন না হলেও আমাদের ফিক্সড কস্টটা দিতে হবে, কিন্তু ভেরিয়েবল কস্টের দরকার নেই। তো আস্তে আস্তে না ভেরিয়েবল কস্টটা বাড়ছে। তো এবার ফিক্সড কস্ট আর ভেরিয়েবল কস্টকে অ্যাড করে আমরা পাই টোটাল কস্ট, মানে এই যে কস্টটা আর এই কস্টটাকে যোগ করলে আমরা পাবো হচ্ছে টোটাল কস্ট। বোঝা গেছে? নেক্সট হচ্ছে নেচার অফ অ্যাভারেজ কস্ট ইন শর্ট রান বা গড় ব্যয়। গড় ব্যয় কাকে বলা হয়? এই যে টোটাল যে ব্যয়টা আছে, এই টোটাল ব্যয়টাকে, টোটাল কস্টটাকে, সিন্স দ্য ফিক্সড কস্ট ডাজ নট চেঞ্জ উইথ দ্য আউটপুট, দ্য অ্যাভারেজ ফিক্সড কস্ট ডিক্রিজ অ্যাজ দ্য আউটপুট ইনক্রিজেস। আউটপুট যত বাড়বে তো অ্যাভারেজ ফিক্সড কস্ট তত ডিক্রিজ করবে। কারণ কি, যে যত তুমি দ্য অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট ডাজ নট অলওয়েজ ইনক্রিজেস প্রপোর্শন টু ইনক্রিজ ইন আউটপুট। তোমার আউটপুটটা যত বাড়বে তার সাথে সাথে একই প্রপোর্শনে অ্যাভারেজ কস্ট কখনোই বাড়ে না। কারণটা হচ্ছে তোমার গড় ব্যয়, মোট ব্যয়, গড় ব্যয়কে তুমি টোটাল প্রোডাক্ট দিয়ে যখন ডিভাইড করা হয় তখন আমরা পাই হচ্ছে মোট গড় ব্যয়। মোট ব্যয়কে আমরা যখন টোটাল অফ প্রোডাকশন দিয়ে যখন ডিভাইড করা হয় তখন আমরা সেটাকে পাই হচ্ছে গড় ব্যয়। তো এখানে আমাদের এটা হচ্ছে আমাদের প্রথমে এটিসি কার্ভ, মানে হচ্ছে টোটাল কস্ট কার্ভ, আর এটা হচ্ছে অ্যাভারেজ কস্ট কার্ভ, আর এটা হচ্ছে আমাদের মার্জিনাল কস্ট কার্ভ। তাহলে দেখো টোটাল কস্ট কার্ভের থেকে অ্যাভারেজ কস্ট কার্ভ যতটাতে কমছে, মার্জিনাল কস্ট কার্ভ বা প্রান্তিক ব্যয় তার থেকেও বেশি হারে কমছে। তাহলে গড় ব্যয়, আমার টোটাল আয় যতটা হারে কমে তা গড় ব্যয় তার থেকে বেশি হারে কমে। নেক্সট হচ্ছে নেচার অফ মার্জিনাল কস্ট কার্ভ ইন শর্ট রান। শর্ট রান মার্জিনাল কস্ট ইজ দ্য চেঞ্জ ইন টোটাল কস্ট ওয়েন দ্য অ্যাডিশনাল আউটপুট অফ প্রডিউসড ইন দ্য শর্ট রান অ্যান্ড সাম কস্ট আর ফিক্সড। আমাদের শর্ট রানে কিছু কস্ট থাকে যেটা ফিক্সড। তো আমাদের শর্ট রানে যদি তোমার অ্যাডিশনাল আউটপুটকে কিছু পরিবর্তন করা হয়, তো সেই আউটপুটটার পরিবর্তনের ফলে টোটাল কস্টের যে পরিবর্তনটা হয় সেটাকে আমরা বলি মার্জিনাল কস্ট। On the right side of the page, the short run marginal cost from an U-shaped with quantity on the x-axis and cost per unit of the y-axis. এইখানে দেখো আমাদের অ্যাভারেজ যে কস্ট কার্ভ, নেক্সট এটাতে দেখে নিন, এখানে দেখো আমাদের টোটাল কস্ট কার্ভটা দেখো এই পোর্শনে গিয়ে একটা লাস্ট ফাইনাল পয়েন্টেজ, মানে অ্যারেট পয়েন্ট হিসেবে দেখো টোটাল কস্ট কার্ভকে আমাদের অ্যাভারেজ কস্ট কার্ভ কাট করছে না, বাট মার্জিনাল কস্ট কার্ভটা প্রথমের দিকে আমাদের কমতে কমতে পরের দিকে বেড়ে যাচ্ছে। তো বাড়ার ফলে কি আমাদের মার্জিনাল কস্ট কার্ভটা ইউ শেপড হয়েছে। তো এখানে কি লেখা রয়েছে, দ্য শর্ট রান মার্জিনাল কস্ট ইজ ফ্রম এ ইউ শেপড উইথ এক্স অ্যাক্সিস অ্যান্ড কস্ট পার ইউনিট অফ ওয়াই অ্যাক্সিস। এবার দেখো রিলেশন বিটুইন অ্যাভারেজ কস্ট কার্ভ অ্যান্ড মার্জিনাল কস্ট কার্ভ। আমরা আমাদের এটিসি কার্ভ, এই যে এটিসি কার্ভ আর এভিসি কার্ভটাকে পেয়েছি। এভিসি হচ্ছে অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট কার্ভ, এই অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট কার্ভটাকে এমসি কার্ভটা মানে মার্জিনাল কস্ট কার্ভটা নিচ থেকে কাট করবে, আর যখন এমসি কার্ভটা এভিসি কার্ভকে ছেদ করবে তখন সেটা আপওয়ার্ড স্লোপিং হবে। ক্লিয়ার?